ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে এক তরুণকে গুলি করে হত্যার পর ইউএস ইমিগ্রেশন বা আইস কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আইস কর্মকর্তার মানসিক স্বাস্থ্য ও সহিংসতার অতীত থাকা সত্ত্বেও নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। বিতর্ক এড়াতে গাড়ি তল্লাশিতে বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। মীর আমিরুল আলম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে 25 বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জোহান সেবাস্টিয়ানকে গাড়ির ভেতর গুলি করে হত্যা করে আইস কর্মকর্তা ডেভিড ব্রুয়েট। এই হত্যাকাণ্ডের পর জানা যায় চরম মানসিক অসুস্থতা ও পারিবারিক সহিংসতার অতীত রয়েছে ওই সেনা সদস্যের। এরপরই ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিভাগে নতুন কর্মকর্তা নিয়োগ ও ট্রেনিং প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোম্যান জানান, অভিযোগ সত্য হলে ওই কর্মকর্তার নিয়োগ পাওয়া একেবারেই অনুচিত ছিল। এই ঘটনার পর বিতর্ক এড়াতে ও স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি গাড়ি তল্লাশির সময় বাধ্যতামূলকভাবে অন্তত একটি বডি ক্যামেরা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবহিষ্কার অভিযানের মুখে চলতি বছর এ ধরনের অভিযানে মার্কিন নাগরিক সহ অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের উভয় দলের আইন প্রণেতারাই আইস কর্মকর্তাদের অনিয়ন্ত্রিত বল প্রয়োগের বিরুদ্ধে কড়া জবাবদিহি দাবি করেছেন। আইন প্রণেতারা জানিয়েছেন, আইস কর্মকর্তাদের বিরুদ্ধে অহেতুক বল প্রয়োগের 56টি অভিযোগের মধ্যে 33টি বেশি তদন্তাধীন থাকলেও এখনও কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাম্পের কঠোর নীতির কারণে এই ধরনের অনিয়ন্ত্রিত অভিযান ও সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে, যা অভিবাসন নীতির ভবিষ্যৎকে এখন চরম আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের পাম বিচ কাউন্টিতে মাংস খেকো বিরল ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া সংক্রমণে চলতি 2026 সালের প্রথম একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এবছর এখন পর্যন্ত 11 জনের শরীরে এই মারাত্মক সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মূলত উষ্ণ লোনা পানি ও কাঁচা সামুদ্রিক খাবার বা ঝিনুক থেকে এই ধরনের ব্যাকটেরিয়া ছড়ায়। বিশেষ করে শরীরে কাটা বা খোলা ক্ষত নিয়ে লোনা পানির সংস্পর্শে এলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এটি রক্তে প্রবেশ করে তীব্র জ্বর, ত্বকে ফোসকা ও অঙ্গচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আক্রান্তদের প্রায় 20% রোগী চিকিৎসাধীন অবস্থায় দ্রুত মারা যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা লিভারের রোগে আক্রান্তদের জন্য এই সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। ইরান যুদ্ধ ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো লক্ষ্যই পূরণ হয়নি তার। যুদ্ধের পর বেড়েছে তেলের দাম, কমেছে মার্কিন অস্ত্রের মজুত। সিনেটে বারবার বিরোধীদের চাপের মুখে পড়তে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। হরমুজ প্রণালী নিয়ে সমস্যা এখনও সমাধানের পথ দেখছে না। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছে না ইরান যুদ্ধ অবসানের। গত 28 ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং খামেনি সরকার উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ যুদ্ধ, বহু প্রাণহানি ও বহু হতাহতের পরও তা এখনও অধরা। সর্বোচ্চ নেতা হত্যা হলেও সামরিক শক্তি নিয়ে ইরানের ঘুরে দাঁড়ানো, দফায় দফায় শান্তি আলোচনা, যুদ্ধ বন্ধ চুক্তির পরও যুদ্ধ শুরু এবং বিরতি সব মিলে নতুন করে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সম্পদ সংকট ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপে কৌশলগত বিরতি ও কূটনীতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্ষেপণাস্ত্র কমে যাওয়া, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার রাজনৈতিক আশঙ্কা মিত্র দেশগুলোকে যথাযথভাবে পাশে না পেয়ে
কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্প। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে দুর্বল হয়েছে। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। শুধু বৈশ্বিক পরিস্থিতিতেই নয়, ইরান যুদ্ধ নিয়ে নিজ দল ও বিরোধীদের চাপের মুখেও রয়েছেন ট্রাম্প। মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সংশোধন করে পেন্টাগন জানিয়েছে, অপারেশন এপিক ফিউরিতে এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 624 জন আহত হয়েছেন। ইরান সংকট এখন শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটি। ঘরে বাইরে এই যুদ্ধ ট্রাম্প কিভাবে সামলাবেন তা সময়ই বলে দেবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকসে সাইকেল চালানোর সময় গুলিতে 12 বছর বয়সী শিশু জ্যাকব ফ্রেডসের নিহতের ঘটনায় উইলিয়াম ফেরার নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা সহ একাধিক মারাত্মক অপরাধ মামলা দায়ের করেছে নিউ ইয়র্ক পুলিশ। শনিবার একটি দোকানের সামনে বচসার এক পর্যায়ে অভিযুক্তের ছোড়া এলোপাথারি গুলিতে মারাত্মক আহত হয় নিরাপরাধ শিশুটি। ভিডিও ফুটেজে দেখা যায় জীবন বাঁচাতে দোকানে ফিরে এসে লুটিয়ে পড়ে শিশু জ্যাকব। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও পুলিশ কমিশনার ঘটনাটিকে চরম নির্মম ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। ওই গোলাগুলিতে আরও 2 জন আহত হয়েছিলেন, যারা বর্তমানে আশঙ্কামুক্ত। গ্রেফতারকৃত ফেরারের বিরুদ্ধে 1999 সাল থেকে মাদক, অবৈধ অস্ত্র রাখা ও সহিংসতার মতো একাধিক অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে 2 জন নিহত, কমপক্ষে 5 জন আহত হয়েছেন। বার্ষিক খাদ্য উৎসব বাইট অব সিয়াটল এ স্থানীয় সময় প্রায় সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। সিয়াটলের দমকল বিভাগ নিশ্চিত করেছে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 বছর বয়সী এক শিশু রয়েছে। মেয়র কেটি উইলসন জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সাবেক NFL খেলোয়াড় ড্যানিয়েল ওগামা এডঙ্গোকে যুক্তরাষ্ট্র থেকে কেনিয়ায় ফেরত পাঠানো হয়েছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস জানিয়েছে, 37 বছর বয়সী এই খেলোয়াড় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। আইসের তথ্যমতে কেনিয়ার বাসিন্দা ড্যানিয়েল ওগামা এডঙ্গোকে গত 9 বছরে একাধিকবার গ্রেফতার করে ইন্ডিয়ানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2016 সালে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে প্রায় 1 দশক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, মারধরের মতো অভিযোগ রয়েছে। ড্যানিয়েল এডঙ্গো 2013 থেকে 2015 সাল পর্যন্ত NFL-এ খেলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেফতারের আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন মার্কিন বাস্কেটবল লিগ বা NBA তারকা কাইল কুজমা। মামদানিকে প্রেসিডেন্ট হওয়ার ভান ধরা মেয়র আখ্যা দিয়ে তিনি বলেন, কাজের চেয়ে নিজের প্রচারণাতেই বেশি মনোযোগ দিচ্ছেন এই সোশ্যালিস্ট নেতা। আন্তর্জাতিক আদালতের পরোয়ানা বাস্তবায়নের নামে মামদানি মূলত এমন এক বিষয়ে হস্তক্ষেপ করেছেন যা তার এখতিয়ারভুক্ত নয় বলে মন্তব্য করেছেন কুজমা। তবে অন্য 2 NBA তারকা কাইরি আরভিং ও ভিক্টর ওয়েম্বনিয়ামা সামাজিক যোগাযোগ মাধ্যমে মামদানির এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর আগমন ঘিরে আইসিসির পরোয়ানা কার্যকরের দাবি তুললেও পরে মামদানি নিজেই স্বীকার করেন, কোনো বিদেশি নেতাকে গ্রেফতারের এখতিয়ার সিটি পুলিশের নেই। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 12ই আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির আয়োজনে আটলান্টিক সিটি কালচারাল ফেস্টিভ্যাল প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডের যেসব বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এ এবং বি অনার রোল পেয়েছে, এ অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সেরা 10 শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হবে। BASJ সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রয়াস।